রাজশেখর বসুর লেখা ছোট গল্প জটাধরের বিপদ। নতুন দিল্লির গোল মার্কেটের পেছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান দ্য ক্যালকাটা টি কেবিন। এই আড্ডাটির নাম নিশ্চয়ই আপনারা আগে শুনেছেন। 17ই পৌষ, সন্ধে 6টা। পেনশনভোগী বৃদ্ধ রামতারুণ মুখুজ্জে, স্কুলমাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহি, কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকেই আছেন। আজ নিউ ইয়ার্স ডে, সেজন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন। মাংসের চপ তৈরি হচ্ছে। রামতারণবাবু নিষ্ঠাবান সাত্ত্বিক লোক। কালীবাড়ির বলি ভিন্ন অন্য মাংস তিনি খান না। তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা হয়েছে। সিগারেট, তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি ঝাপসা হয়ে আছে। বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে। উপস্থিত ভদ্রলোকেদের জন কয়েক আবার পাশা খেলছেন, কেউ খবরের কাগজও পড়ছেন, কেউ বা রাজনীতির তর্ক করছেন। অতুল হালদার বললেন, ও হে কালীবাবু, আর দেরি কত? চায়ের জন্যে যে প্রাণটা চ্যাঁ চ্যাঁ করছে, কিন্তু খালি পেটে তো আর চা খাওয়া চলবে না। চটপট খান কতক ভেজে ফেলো। কালীবাবু বললেন, এই যে স্যার, আর 5 মিনিটের মধ্যেই চপ রেডি হয়ে যাবে। এমন সময় জটাধর বক্সী প্রবেশ করলেন। চেহারা আর সাজ ঠিক আগের মতোই আছে। 6 ফুট লম্বা, মজবুত গড়ন, কাইজারি গোঁফ, গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট, মাথায় পাগড়ির মতো বাঁধা কমফোর্টার, অধিকন্তু কপালে গুটিকতক চন্দনের পুটকি আর গলায় একছড়া গাঁদা ফুলের মালা। ঘরে ঢুকেই বাঁচখাই গলায় বললেন, নমস্কার মশাইরা, খবর সব ভালো তো? বীরেশ্বর সিংহি একটু আঁতকে উঠলেন। রামতারণবাবু রেগে ফুলতে লাগলেন। কপিলগুপ্ত সহাস্যে বললেন, আস্তে আজ্ঞা হোক জটাধরবাবু, আপনি বেঁচে উঠেছেন দেখছি। আজকেও ভূত দেখাবেন নাকি? পটকার মতো ফেটে পড়ে রামতারণবাবু বললেন, তোমাকে পুলিশে দেব। বেহায়া, ঠক, জোচ্চোর, ভূত দেখাবার আর জায়গা পাওনি? জটাধর বক্সী প্রসন্ন বদনে বললেন, মুখুজ্জে মশাইয়ের রাগ হবারই তো কথা। আমার রসিকতাটা একটু বেয়ারা রকমেরই হয়েছিল, তা আমি মানছি। মরা মানুষ সেজে আপনাদের ভয় দেখিয়েছিলুম, সেটা আমার ঠিক হয়নি। তার জন্যে আমি ভেরি সরি। মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলবই ছিল না। রামতারুণ মুখুজ্জে ক্রুদ্ধ বিড়ালের ন্যায় মৃদুমন্দ গর্জন করতে লাগলেন। কপিলগুপ্ত বললেন, কী বলতে চান বলুন তো জটাধরবাবু? অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন, মশাইরা নোবেল পড়ে থাকেন নিশ্চয়ই। প্রেমের গল্প, বড় ঘরের কেচ্চা, ডিটেকটিভ কাহিনী, রূপসী বোম্বেটে, এই সব আর কি। তার জন্য তো কিছু পয়সা খরচ করে থাকেন। কিন্তু বলুন তো, গল্পের বইয়ে কিছু সত্যি কথা পান কি? আজ্ঞে না। আপনারা জেনে শুনে পয়সা খরচা করে ডাহা মিথ্যে পড়েন। তা শরৎ চাটুর্যেই লিখুন আর 5 কড়িতেই লিখুন। কেন পড়েন? মনে একটু ফুর্তি, একটু সুরসুরি, একটু টিপুনি, একটু ধাক্কা লাগাবার জন্যে তো। গল্প হচ্ছে মনের মাসাজ, চিত্তের দলাই মলাই, পড়লে মেজাজ চাঙ্গা হয়। আমি কি এমন অন্যায় কাজটা করেছি মশাই? রামতারণবাবু প্রবীণ লোক, ওকে ভক্তি করি। ওর সামনে তো ছ্যাবলা প্রেমের কাহিনীও বলতে পারি না, তাই নিজেই নায়ক সেজে একটি নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলুম। রামতারণ বললেন, তোমার চা, চুরুট, পানের জন্যে আমার যে 14.5 আনা গচ্চা গিয়েছিল, তার কি? তুচ্ছ, অতি তুচ্ছ। 6-7 টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বইও মেলে না স্যার। আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিলুম। কপিলগুপ্ত বললেন, যাই হোক, কাজটা মোটেই তুমি ভালো করনি।
আচমকা সবাইকে একটা শক দেয়া অতি অন্যায়। আর একটু হলেই তো বীরেশ্বরবাবুর হার্ট ফেল হতো। জটাধর হাত জোর করে বললেন, আচ্ছা, এ অপরাধের জন্যে আমি মাপ চাইছি, আজ তার দণ্ড দেব। ও ম্যানেজার কালীবাবু মশাই, বিস্তর চপ বাজছেন দেখছি। একটার দাম কত? 6 আনা? বেশ বেশ, তা সস্তাই বলতে হবে। বড় বড় করেই গড়েছেন। ভালো ভালো। মাস্টার্ড আছে তো? ছাতু গোলা নকল মাস্টার্ড কিন্তু চলবে না, তা কিন্তু আমি বলে দিচ্ছি। এই ঘরে 13 জন খাইয়ে রয়েছেন দেখছি, আমাকে আর কালীবাবুকে নিয়ে 15 জন। প্রত্যেকে যদি গড়ে 4খানা করে চপ খান, তাহলে 15 ইন্টু 4 ইন্টু 6 আনা, তাতে হয় 22.5 টাকা। তার সঙ্গে চা, কেক, পান, তামাক ইত্যাদি ধরুন আরও 12 টাকা। একুনে হলো 35 টাকা। থামুন, আমার পুঁজি কত আছে আগে দেখি। জটাধর পকেট থেকে মানিব্যাগ বার করলেন এবং নোট গন্তি করে বললেন, কুলিয়ে যাবে, আমার কাছে গোটা 50 টাকা আছে। কালীবাবু, আপনি কিছু বেশি করে মাল তৈরি করুন। এখন মশাইরা দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন। আজ আপনারা সবাই আমার গেস্ট, আমার খরচে সবাই খাবেন। না না, কোনো আপত্তি শুনব না। আমার অনুরোধটি রাখতেই হবে, নইলে মনে শান্তি পাব না। কপিলগুপ্ত বললেন, ব্যাপার কি জটাধরবাবু, এত দিলদরিয়া হলেন কেন? জটাধরের মোটা গোফের নিচে একটা সলজ্জ হাসি ফুটে উঠল। ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন, আপনারা হলেন ঘরের লোক, আপনাদের বলতে বাধা কি? কি জানেন, আজ বড় আনন্দের দিন, আজ আমার শুভ বিবাহ। রামতারণ বললেন, পৌষ মাসে শুভ বিবাহ? এ কি রকম? তুমি ব্রাহ্মণ না খ্রিস্টান? আজ তোমার বিবাহ, তা তুমি এখানে কেন? আগে আমি খাঁটি হিন্দু। বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা 11টায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি। সিভিল ম্যারেজ তো পাঁজি দেখে হবার কোনো জো নেই। রেজিস্টারের মর্জি মাফিক লগ্ন স্থির হয়। বিয়েটা চুকে গেলেই ভাবলুম, এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই, মাস্তুতো ভাইয়ের বাসায় উঠেছি। সে আবার পেট রোগা মানুষ, ভালো জিনিস খাবার শক্তি তার নেই। কিন্তু বিয়ের দিনে 5 জনে মিলে একটু ফুর্তি, একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন? আপনাদের কথা মনে এলো। ধরতে গেলে আমার আত্মীয়, বন্ধু, বরপক্ষ, কন্যাপক্ষ সবই তো আপনারাই, তাই এখানে চলে এলুম। আমাদের কালীবাবু দেখছি অন্তর্যামী, ফিস তৈরি করেই রেখেছেন। যা আছে দয়া করে তাই আজ আপনারা খান। কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার তেমন সুখ হবে না। আমার আস্তানায় একদিন আপনাদেরকে পায়ের ধুলো দিতেই হবে, বউ ভাতও খেতে হবে। বেশি কিছু নয়, 4টি পোলাও, একটু মাংস, একটু পায়েস, আর ঘন্টিওয়ালার দোকানের জাহাঙ্গীরি বালুশাই। মুখুজ্জে মশাই নিষ্ঠাবান লোক, আমি তা জানি। কালীবাড়ির পাটাই আনবো। আমার স্ত্রীর রান্না খুব চমৎকার, আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন। আর একটি নিবেদন আছে স্যার, এখানকার মিউনিসিপ্যাল অফিসে একটা কাজের চেষ্টা করছি, সার্ভেয়ার, আমিনের পোস্ট। মুখুজ্জে মশাই যদি দয়া করে একটু সুপারিশ করেন তো কাজটা আমি পেয়ে যাই। ওকে তো আবার সবাই খাতির করে কি না? রামতারণবাবু বললেন, তা না হয় একটা সুপারিশপত্র লিখে দেয়াই যাবে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার বয়স তো 45-এর কাছাকাছি বলেই মনে হচ্ছে। এখন দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি? আজ্ঞে না স্যার, এই সবে প্রথম পক্ষ। এতদিন নানা জায়গায় ঘুরে বেরিয়েছি, বিবাহে আমার রুচিও ছিল না। ভেবেছিলুম নির্ঝঞ্ঝাট জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তার হলো না। শেষটা একটু বন্ধনেই জড়িয়ে পড়লুম। শুনবেন সব কথা স্যার? রামতারণ বললেন, বেশ তো, শোনাই যাক তোমার কথা।
অবশ্য যদি গোপনীয় কিছু না হয়। জটাধর জিভ কেটে বললেন, রাম বলো, রাম রাম, আমার জীবনে গোপনীয় কিছু নেই স্যার। এই জটাধর বক্সি আমোদে বটে, কিন্তু খাঁটি মানুষ, চরিত্রে কোনো কলঙ্ক পাবেনই না। ও ম্যানেজার কালীবাবু, আপনি খাবার পরিবেশন করুন, খেতে খেতেই কথা হবে। শুনুন মশাইরা, যুদ্ধের সময় সত্যি আমি নর্থ বর্মায় মিলিটারিতেই চাকরি করতুম। 42 সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো, তখন ইংরেজদের ওপর আর কোনো ভরসা রইল না। প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম। টামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে পুরুষ ছেলে বুড়ো চলল। রোগে আর অপঘাতে কত যে মারা গেল তার কোনো সংখ্যা নেই। কাগজে সেসব কথা আপনারা নিশ্চয়ই পড়েছেন। অনেক কষ্টে যখন বর্মা বর্ডার পার হয়ে ইম্ফলে এলুম, তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হলো। বড় করুণ কাহিনী তার। অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছে। স্বামীর নাম বলহরি জোয়ারদার। রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল, ভালোই রোজগার করত। জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেল। তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কি না। যাবার সময় বলহরি তার বউকে বলল, অচলা চললুম, এ জীবনে হয়তো আর দেখা হবে না। তুমি যেমন করে পারো পালাও, দেশে ফিরে যাবার চেষ্টা করো। অচলা কাঁদতে কাঁদতে একটি বাঙালি দলের সঙ্গেও রওনা হলো। দলের সবাই একে একে মারা গেল, কলেরায়, টাইফয়েডে, বাঘের পেটে। অবশেষে অচলা আধমরা অবস্থায় মণিপুরে পৌঁছল। আমার স্বভাবটা কীরকম তো জানেন, লোকের দুঃখ দেখতে পারি না, বিশেষ করে মেয়ে ছেলের। অচলাকে বললুম, আমার সঙ্গেই চলো, আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে। রামতারণবাবু প্রশ্ন করলেন, অচলার মা বাপ সব কোথায় ছিল? হায় রে, তার আবার মা বাপ? তারা বহুকাল থেকে পেগু শহরে বাস করত। সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয়। জাপানিরা এসে পড়লে অচলার মা বাপ ভাই বোনেরা কোথায় যেন পালালো। বাঁচল কি মরল কেউ জানে না। তারপর শুনুন, অচলাকে নিয়ে তো কোনো গতিকে বিপদের গণ্ডি পেরিয়ে এলুম। তারপর মশাই 12 বছর নানা জায়গায় কাজ করেছি। ডিব্রুগড়ে, চাটগাঁয়ে, নোয়াখালীতে, রংপুরে, আরও অনেক স্থানে। কোনো চাকরি স্থায়ী নয়। থিতু হয়ে কোথাও বাস করতেও পারিনি। অবশেষে ঘুরতে ঘুরতে এই দিল্লিতে এসে পড়েছি। স্থির করেছি আমি আর নড়ব না, এখানেই একটা কাজ জুটিয়ে নেব। কাজের জোগাড়ও তো প্রায় হয়েছে। এখন মুকুজ্জেমশাই একটু দয়া করলেই পেয়ে যাব। রামতারণ বললেন, কন্ট্রাক্টর সেকেন্দার সিংকে আমি বলবো, তার ইনফ্লুয়েন্স আছে, সে তোমার জন্য চেষ্টা করবে। আচ্ছা, তুমি তো এতদিন ভ্যাগাবন্ড হয়ে ঘুরেছ, অচলা একদিন কোথায় ছিল? কোথায় আর থাকবে স্যার, আমার কাছেই ছিল। মেয়েটা বড় ভালো, রং তেমন ফর্সা নয়, কিন্তু মুখের খুব শ্রী আছে। প্রথম প্রথম বড় কান্নাকাটি করত, তারপর ক্রমশ সামলে উঠল, কিন্তু মাস 2 আগে দেখলুম আবার ঘ্যান ঘ্যানানি শুরু করেছে। জিজ্ঞাসা করলুম, কি হয়েছে অচলা? জবাব দিল, আমার মরণ হয় না কেন? আরে ব্যাপারটা কি খোলসা করেই বলো না। অচলা বলল, তোমার জন্যে কি আমাকে বিষ খেয়ে জলে ডুবে গলায় দড়ি দিয়ে মরতে হবে? ভালো জ্বালা। আরে আমার অপরাধটা কি, আগে তো তুমি সেটা বলবে। অচলা বলল, লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা তুমি শুনতে পাও না? কি মুশকিল, তা আমাকে করতে বলো কি? অচলা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, ও জটাইবাবু, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? কপিলগুপ্ত বললেন, তা অচলা কিছু অন্যায় তো বলেনি। জটাধর বললেন, না মশাই, অচলা কিছু অন্যায় বলেনি, আমারও বুদ্ধিশুদ্ধি বিলক্ষণই আছে। বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছে আমার মোটেই ছিল না,
কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধরে পিছনে লাগেন, তবে তার নির্বন্ধ এড়ানো পুরুষের সাধ্য নয়। কে যেন এক কবি লিখেছেন না, শারদ লতিকাকে ললিত ললনাকায়। বাজে কথা মশাই, বাজে কথা। ললনা হচ্ছেন গিয়ে ছিনে জোঁক। ভেবে দেখলুম অচলাকে বিয়ে করে ফেলাই ভালো। তার স্বামী বলহরির তো কোনো পাত্তাই নেই, নিশ্চয়ই মরেছে। কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করাই বিস্তর ঝঞ্ঝাট, তাই সিভিল ম্যারেজই আমি স্থির করলুম। রেজিস্ট্রার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক। বললেন, 12 বছর যখন কেটে গেছে তখন ভাববার আর কিচ্ছু নেই, স্বচ্ছন্দে বিয়ে করো। তাই আজ বিয়ে করেই ফেললুম। রামতারণবাবু বললেন, কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল, পূর্বের স্বামীর শ্রাদ্ধ করা উচিত ছিল। তার বলতে হবে না স্যার, আমার কাজে আপনি কোনো খুঁত পাবেন না। 12 বছর পূর্ণ হবা মাত্র অচলা তার লোহা আর শাঁখা ভেঙে ফেলল, সিঁদুরও মুছল, থান পড়ল। তাকে দিয়ে দস্তুর মতো শ্রাদ্ধ করালুম, 5টি ব্রাহ্মণও খাওয়ালুম। সবে 3 দিন আগে তার অশোচান্ত হয়েছে। তারপর সিভিল ম্যারেজ চুকে যেতেই অচলা আবার সধবার লক্ষণ ধারণ করেছে। হ্যাঁ, ভালো কথা মনে পড়ল। ও কালীবাবু, এই 7টা চপ আমি পকেটে পুরলুম। নিজে আমি গবগবিয়ে খাবো আর সহধর্মিণীকে কিচ্ছুটি দেব না, তা তো হতে পারে না। তেমন স্বার্থপর তো আমি নই। বেচারি 15 দিন ধরে নিরামিষ খেয়ে আছে, এই 7টা চপের দামও আমি দেব। অতুল হালদার বললেন, খুব ইন্টারেস্টিং ইতিহাস, আমি নোট করে নিয়েছি। আমাদের হিন্দুস্তান মিরর কাগজে ছাপবো। আপনার কোনো আপত্তি নেই তো জটাধরবাবু? কিছু মাত্র না, স্বচ্ছন্দে ছাপুন। যদি চান তো আরও ডিটেল দিতে পারি, অচলা আর আমার ফটোও দিতে পারি। এই সময় একটি লোক টি ক্যাবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বলল, জটাধর বক্সি এখানে আছে? আগন্তুক লোকটি রোগা, বেটে, পরনে ময়লা খাকি প্যান্ট, নীল জার্সি, তার উপর মোটা পট্টুর বুক খোলা কোট, হাতে একটা রেঞ্জ। তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন, আমি জটাধর বক্সি। আপনি কে মশাই? তোমার জম। এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল। রামতরণ বললেন, কে হে তুমি এখানে এসে হামলা করছো? জানো এ হলো ট্রেসপাস, ক্রিমিনাল কেস। নাম কি তোমার? আমার নাম বলহরি জোয়ারদার। আপনাদেরকে কিছু কিন্তু বলছি না মশাই, আমার দরকার এই শালা জটাধরের সঙ্গে। রামতারণবাবু বললেন, হ্যাঁ? অবাক কাণ্ড, তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি? শুধু ভূতপূর্ব নই মশাই, দস্তুর মতো জলজান্ত বর্তমান স্বামী, ভবিষ্যতেরও স্বামী। এই পাঁজি জোটেশালাকে যদি জেলে না পাঠাই তো আমার নাম বলহরি জোয়ারদার আর নয়। রামতারণ বললেন, আচ্ছা ফ্যাসাদ, কে জটাধর? এখন করবে কি? জটাধর করুণ স্বরে বললেন, আমার সর্বনাশ হবে স্যার, আপনি একটা ফয়সালা করুন। এই বলে জটাধর রামতারণের পা ধরলেন। রামতারণ বললেন, স্থির হও জটাধর, এসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার। মীমাংসা তো অচলার হাতে। সে যদি বলে এই লোকটি তার স্বামী, তবে আর কোনো কথা নেই, তোমাকে তাই মেনে নিতে হবে। ও জোয়ারদার মশাই, আপনি অচলার সঙ্গে দেখা করেছেন? তার আপনাকে বলতে হবে না, তার কাছ থেকেই তো আসছি। আমাকে দেখে তো মাগি বেদম কান্না শুরু করেছে। আমি ধমক দিতেই বলল, জটাইবাবুকে ডেকে আনো, তার অমতে কিছু করতে পারবো না। ওহ, জটাই যেন তার গুরু ঠাকুর। রামতারণ বললেন, ব্যাপারটা বিশ্রী রকমের জটিল হলো দেখছি। অচলা যদি জটাধরের কাছেই থাকতে চায় আর বলহরি তাতে রাজি না হয়, তবে তো মহা ফ্যাসাদ, আদালতের ব্যাপার। কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি। 12 বছর কেটে গেলে রীতিমতো শ্রাদ্ধ শান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে। এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসাই তো অন্যায়। কপিলগুপ্ত বললেন, এখন আর্ডেনের মতো মানে সরে পড়াই উচিত ছিল। বলহরি বলল,
আহা, কি কথাই বললেন মশাই, প্রাণ জুড়িয়ে গেল। নিজের স্ত্রীর কাছে আসবো না তো এই জটেকে দেখে জিভ কেটে পালাবো নাকি? জটাধর বললেন, আমি এই বলহরি জোয়ারদার মশাইকে খেসারত হিসেবে কিছু টাকা দিতেও রাজি আছি। এখন 50 টাকা দিতে পারি, বাসায় ফিরে আরও 50। বলহরি গর্জন করে বলল, চোপড়াও শুয়ার, 100 টাকায় আমার বউ কিনতে চাও? একটা পাঁঠিও ও দামে মেলে না। কপিলগুপ্ত বললেন, ওয়ে জোয়ারদার, একটু বুঝে সুঝে তম্বি করো। তুমি তো তাল পাতার সেপাই, জটাধরের চেয়ারেটি তুমি দেখছো তো, এক চড়েই কিন্তু তোমাকে সাবার করতে পারে। চড় মারলেই হলো, দেখছেন না ব্যাটা কেমন ভয় কেঁচো হয়ে আছে। 5টি বছর মাঞ্চুরিয়ার জাপানিদের কাছে ছিলাম মশাই, জুদুৎসুর প্যাঁচ আমি ভালো করেই শিখেছি। তারপর চীনেদের সঙ্গে 7 বছরও কাটিয়েছি। ছাড়তে কি চায়, 3টে কমরেডকে গলা টিপে মেরে পালিয়ে এসেছি। জটাধরকে 2টি আঙ্গুলের টোকায় কাত করতে পারি। চল হতভাগা। কাঁচপোকা যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায়, তেমনি বলহরি জোয়ারদার জটাধরের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলে গেল। রামতারণ মুখুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এমন বিপদেও মানুষ পড়ে? আহা বেচারা, আজ দুপুরে সে বিয়ে করেছে, আর সন্ধেবেলায় এমন বিশ্রী কাণ্ড। অচলা মেয়েটির জন্যে সত্যি খুব দুঃখ হচ্ছে। ম্যানেজার কালীবাবু নিবিষ্ট হয়ে হিসাব করছিলেন। এখন উচ্চস্বরে বললেন, চুলোয় যাক অচলা, আজকের খরচা দেবে কে? জটাধর তো আপনাদের বোকা বানিয়ে সরে পড়ল। কপিলগুপ্ত বললেন, সরে পড়েছে তাতে হয়েছে কি? আমরা তো নিজের নিজের খরচে খেতে প্রস্তুতি ছিলাম। কালীবাবু, তুমি আমাদের নামে নামে বিল তৈরি করো। কালীবাবু বললেন, কিন্তু ওই জটাধর যে নিজেই 12টা চপ, 4খানা কেক আর 4টে বড় পেয়ালা চা খেয়েছে, তাছাড়া বউকে দেবে বলে 7টা চপ পকেটেও পুরেছে। মোট দাম হলো 9 টাকা 6 আনা। এ খরচ কে দেবে শুনি? কপিলগুপ্ত বললেন, মোটে 9 টাকা 6 আনা, 1.5খানা উপন্যাসের দাম। খরচটা আমাদের মধ্যে চারিয়ে দাও। কি বলেন মুখুজ্জে মশাই? জটাধরের বিবেচনা আছে, বেশি টকায়নি। বীরেশ্বর সিংহী বললেন, আমি তখনই বুঝেছিলাম যে ওই বলহরি হচ্ছে জটাধরের মাস্তুতো ভাই। 7টা চপ তার পেটেই যাবে। রাজশেখর বসুর লেখা গল্প জটাধরের বিপদ এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।